একটা কথা বলি, জিনিসটা হচ্ছে কি, আসলে আমার কাছে মনে হয় কাজকর্মের দিক দিয়ে এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। তারা কোনো ব্যাপারই সিরিয়াস না। একটা সাময়িক দায়িত্ব পেয়েছে, আসলো যাইলো, কয়দিন থাকলো চলে গেল। এই ধরনের একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিটিউড আমি তাদের মধ্যে অনেক জায়গায় দেখেছি। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, এই ঘটনাটা নিয়েই বলি। তারা এই আলোচনাটা ঘোষণাপত্র করার প্রয়োজনীয়তাটা অনুভব করলো কেন? প্রথমত সরকার তো করছে এটা, উদ্যোগটা তো নিয়েছে সরকার। জুনায়েদ সাকিব ভাই তো উদ্যোগ নেয় নাই, সরকার উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নিয়ে তারা বলেছে যে আপনাদের সঙ্গে মিলেমিশে আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা প্রোক্লেমেশন বলেন, ডিক্লারেশন বলেন, ঘোষণাপত্র বলেন, যেভাবে বলেন করব। আচ্ছা, এটা উদ্যোগটা কাদের? প্রথমত এটা দাবিটা ছিল কাদের? দুইটা সংগঠনের, সিম্পল দুইটা সংগঠনের। একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এক হলো জাতীয় নাগরিক কমিটি। এরা চেয়েছিল এরকম একটা করতে হবে, এবং এটা করার কথা বলে তারা নিজেরাই এটা ঘোষণার একটা উদ্যোগ নিয়েছিল 31শে ডিসেম্বর। সেটা থামানোর জন্য এরা বললো যে না ঠিক আছে, 30 তারিখে তৈরি করে, প্রথম বললো এর সঙ্গে আমরা নাই, পরে দেখলো যে এটা গন্ডগোল হতে পারে, ঠিক আছে এটা থামাই কোনোভাবে। তো থামাই বলে আমরাই দিব। আমরা কিভাবে দিব তা বলছে যে ঐক্যমতের, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা দিব। তার মানে কি জাতীয় ঐক্যমত বলতে কি? পলিটিক্যাল পার্টিগুলি একত্র করবেন। আচ্ছা, ছাত্ররা পরের দিন তাদের প্রোগ্রামটা কর্মসূচিটা চেঞ্জ করলো, চেঞ্জ করে তারা আর ঘোষণা করলো না, তারা অন্য কিছু করলো, তাই না? ফাইন। তখন তারা কি ঘোষণা করলো? একটা আলটিমেটাম দিল, কবে? 15 জানুয়ারির মধ্যে করতে হবে। ঠিক আছে, এই যে আলটিমেটামটা দিল, এই আলটিমেটামটা কি সরকার সিরিয়াসলি নিয়েছিল? না, নেয় নাই। যে সিরিয়াসলি নিত তারা ওই দিন থেকে উদ্যোগ নিত। তারা উদ্যোগটা নিয়ে কবে? আলটিমেটামের পরের দিন। আলটিমেটাম পার করার পরের দিন সরকার বলতে চাইলো যে আমি তোমাদের কথা কোনো গুরুত্ব দেই না। এই ছাত্ররা, নাগরিক কমিটি বোঝে কিনা আমি জানি না, তারা হয়তো বোঝে, হয়তো বোঝে না, হয়তো বেশি জ্ঞানী, বলতে পারবো না। কিন্তু সরকার স্পষ্টতই বলে দিল যে আমি তোমাদেরকে কথার কোনো গুরুত্ব দেই না। তোমরা যেদিন আলটিমেটাম দিয়েছো সেই দিন পর্যন্ত এটা নিয়ে আমি চিন্তাই করিনি, সেদিন পর্যন্ত এটা নিয়ে আমি ভাবিই নাই। তার পরের দিন আমি সবাইকে ডেকেছি, এবং সবাইকে যে ডেকেছে সে ডাকাটাও ডাকার মতো ডাকা না, সেটা হলো ছেলে খেলার মতো ডাকা, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানানো। যেটা আমি দেখলাম অন্তত সিপিবির পক্ষ থেকে দেখলাম, তারা তো যাই নাই, তারা তো এই কথাই বলছে, হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া, তাও এটা কোনো নাই, মানে কে মেসেজ দিয়েছে তাও তারা বুঝতে পারছে না। তার মানে কি, সবাই আসুক, সিরিয়াসলি আসুক, বসুক, একটা সমাধান করি, অথবা আচ্ছা যদি তুমি মনে করো যে এটা প্রয়োজন নাই কোনো, সেটা বলো। সেটা বলারও তারা প্রয়োজনীয়তা বোধ করতেছে না। তাদের যে ড্রাফটটা উচিত ছিল কি সরকারের, যেই দিন তারা বললো যে আমরা করবো, তাদের উচিত ছিল তাদের কাছে ড্রাফটটা চেয়ে নিয়ে ওই দিনই সবগুলি পলিটিক্যাল পার্টির কাছে পাঠিয়ে দেওয়া, যে আমরা এই ধরনের একটা ড্রাফট পেয়েছি এবং এই ড্রাফটে যারা করেছে তারা একটা ঘোষণা দিতে চায়, তো আপনারা এই ড্রাফটটা নিয়ে চিন্তা ভাবনা করেন, করার পর আমাদেরকে জানান কি করা যায়, আসেন আমরা বসি। এটা বলা উচিত ছিল। তারা ভুলেই গেছে, করছি পোলাপন করুক, আবদার করছে করুক, ওদের তো কিছু দিয়ে থুয়ে রাখছি, ওগুলি খুশি তারা। এই যে অ্যাটিচিউডটা না, এই অ্যাটিচিউডটাকে আমি বলছি যে নন সিরিয়াস অ্যাটিচিউড। এটা অনেকের মধ্যে আছে, অনেকের স্বভাব যত এরকম থাকে, থাকুক, সমস্যা নেই, যার যার ব্যাপার। কিন্তু যখন এই ধরনের অ্যাটিচিউডের লোক রাষ্ট্র ক্ষমতায় বসে, তখন সেই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কিন্তু খুব অসহায় বোধ করি। আমি মনে করি এই কাদের হাতে আমরা দায়িত্বটা দিলাম, তারা কোনো কিছু সিরিয়াসলি নেয় না। আপনি দেখবেন ডক্টর ইউনূস সাহেব একটা ইন্টারভিউ দিয়েছিলেন নুরুল কবির সাহেবকে, সেই ইন্টারভিউ দেখেন ওনার অঙ্গভঙ্গি, কথাবার্তা টোটালি একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিচিউড। উনি বলছেন যে হ্যাঁ আমি করতেছি, আমি কখনো এখানে ছিলাম না, আমি তো এই জগতের লোক না, আসতে চাই নাই, নিয়ে আসলো, আসলাম, দেখি কি করা যায়। ভাই দেখি কি করা যায় জন্য তো আমি আপনাকে বসাবো না এখানে, অন্য সবাই বসাতে পারে। একজন নাগরিক হিসেবে আমার এতে প্রচন্ড আপত্তি। যে লোক বলে দেখি কি করা যায়, যে লোক বলে ভুল করতে করতে শিখবো, ভাই এই এক্সপেরিমেন্টের জায়গা ধরে না। এটা তো কারণ আপনার একটা ভুল পদক্ষেপের জন্য পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে, পুরো জাতি এতে এর কুফল তাকে অনেকদিন ভোগ করতে হইতে পারে না। তারপরে নন সিরিয়াস টাইপের কথাবার্তা বলেন কেন ভাই? এটা তো হয় না। এই একই জিনিস আমি দেখতে পাচ্ছি ওনাদের মধ্যে, যার যেটা কাজ না সে সেটা নিয়ে আলোচনা করে।
যার যেটা করার দরকার সে সেটা করে না, চলছে এগুলি চলছে, আমরা দেখতেছি তো এগুলি চলছে। তো এটা ভেরি আনফর্চুনেট। কি বললো আজকে দেখেন, আজকে বিএনপির বক্তব্যটা কি? বিএনপি অনেক কিছু বলছে, আমি দুইটা বক্তব্য বলি। প্রথম বক্তব্য হলো 5 মাস পরে ঘোষণাপত্র কেন? বেসিক পয়েন্ট, 5 মাস পরে ঘোষণাপত্র কি কারণে? এই প্রশ্নে কেউ কোনো জবাব দিছে? জবাব দেয় না। তাদের দ্বিতীয় প্রশ্ন হলো, যেটা নাকি সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হলো যে এমন কিছু করা যাবে না যাতে নাকি আন্দোলনে যারা অংশীজন ছিল, যারা আন্দোলন যারা করেছে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিল, সেই দলগুলোর মধ্যে, সমস্ত শক্তির মধ্যে যেন কোনো ধরনের ফাটল না ধরে। তার মানে কি, সবাইকে খুশি যাতে হয় এই ধরনের একটা কিছু করতে হবে। ঘোষণাপত্র যখন কোনো বড় আন্দোলন হয়, সবাইকে খুশি করে কি করে? ধরেন তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা ছিল, তাই না? স্বাধীনতার ঘোষণাপত্রকে সবাইকে খুশি করে করা হয়েছিল না, তখন যেটা করার দরকার সেটা করা হয়েছিল। এখন এটা তারা পরে করতেছে, রেট্রোস্পেক্টিভ একটা এফেক্ট তারা এখান থেকে হয়তো আশা করতেছে, কিন্তু এটা কতটুকু প্রয়োজন, এই প্রয়োজনীয় প্রশ্নটা কিন্তু জরুরি। এই প্রশ্নগুলো উত্তর আসবে, আমার মনে হয় না যে এখান থেকে আসলে কিছু আউটকাম হবে। জি সাকিব ভাই, যেই প্রশ্নগুলো আজকের সর্বদলীয় বৈঠকে অনেকগুলো প্রশ্নই উঠেছিল, বিএনপি যে প্রশ্নটি করেছে যে 5.5 মাস পর এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা কেন, এটি যেমন একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন তুলেছিল গণ অধিকার পরিষদের তরফ থেকে, যে এই যে ঘোষণাপত্রটি খসড়া যেটি তৈরি করা হচ্ছে, এটি আসলে কারা লিখে দিয়েছে এটি জানতে চেয়েছিলেন। দুটি প্রশ্নের কোনো উত্তর এসেছে কিনা বৈঠকে? কারা লিখে দিয়েছেন এটা তো কোনো জরুরি প্রশ্ন না। মানে এই ইনভেস্টিগেশন, প্রথমত কেউ যদি একটা ড্রাফট হিসেবে এটাকেই যদি বেস করা হয়, তাহলে এটা একটা ড্রাফট, যেই করুক সেই ড্রাফট কোনটা কতটুকু তার গ্রাহ্যতা আছে, কতটুকু গ্রাহ্যতা নাই, সেটা আমরা চাইলেই সংযোজন করতে পারি, বিয়োজন করে ফেলে দিতে পারি। আমার মনে হয় যে ওইটা খুব জরুরি বিষয় না, কে ড্রাফট করলো সেটা তদন্ত কমিটি করে ওটা খুঁজে বের করা হোক। একটা জিনিস বলা হয়েছে যে 5 তারিখে থেকে যে আমাদের যে ঐক্য, সেই ঐক্যটা কিসের জন্য তৈরি হয়েছিল, কি তার তাৎপর্য, কি তার আকাঙ্ক্ষা, কি তার ভবিষ্যতের দিশা, সেইটা আমরা এক জায়গায় কতটুকু মানে দাঁড়াতে পারি সবাই মিলে। তো 5 তারিখ একটা লিখলে যা হতে পারতো, মানে এখন 5 মাস পরে সেই অবস্থাটা আমরা যেতে পারি কিনা। এখন এটা দিক হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা 5 তারিখে ফেরত যাচ্ছি, কিন্তু আমরা তো আসলে 5 মাস পরে দাঁড়িয়ে আছি, এখান থেকে ফেরত যাচ্ছি। সেখান থেকে ফেরত যেতে হলে 5 মাসের যে বাস্তবতার বদলটা করছে, এটা তো আপনি চাইলে নাই করে দিতে পারছেন না। কাজে আমরা যখন 5 তারিখে ফেরত যেতে চাইছি, সেখানে অবশ্যই তাহলে বর্তমানে 5 মাস পরে দাঁড়িয়ে সেই কাজটি করতে গেলে সবার মতামতটা পুঙ্খানুপুঙ্খ নিতে হবে। এইটা আর ওই যে উনি বললেন যে 5 তারিখে কারোর সাথে জিজ্ঞেস করে কি, মানে আপনি যুদ্ধের মধ্যে বলেন, আন্দোলনের মধ্যে কারোর সাথে কতজনের সাথে জিজ্ঞেস করতে পারবেন? আপনার ড্রাফট করে দিলেন। তো সেই রকম ভাবে যাদের সাথে কনসার্ন আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন, তাদের সাথে আলোচনা করে দিচ্ছেন। সুতরাং ওইটা ওই সময়ের একটা ব্যাপার। কিন্তু ওই সময়ের ব্যাপারটা যখন আপনি পরে করছেন, ভূতাপেক্ষ ভাবে ওইটা কার্যকর হবে, তাহলে আপনি মানে 5 মাসের মধ্যে আপনাকে কিন্তু ওই যে পরিবর্তনগুলো ঘটেছে সেইটাকে বিবেচনায় রেখেই সকলের মতামতের ভিত্তিতেই একটা জায়গায় পৌঁছাতে হবে। ফলে এখন স্টেক হোল্ডারদের সাথে সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটা ড্রাফটিং হবে, এবং সেই হয়তো এই ড্রাফটিংটাকেও সেখানে বিবেচনায় নিশ্চয়ই থাকবে। এখন সেটা ড্রাফট কমিটি গঠিত হলে তারপরে সবার সাথে আলাপ আলোচনা করে বসলে এই কাজটা হবে। এখন এটা আমরাও তুলেছি যে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একটা দায়িত্ব হচ্ছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করা, কারণ এটা নিয়ে অনেক রকম সংকট। এই যে মানে এখন ভ্যাটের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, ইউটিলিটির দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের সংকট। আজকে আমরা দেখলাম যে আদিবাসী ছাত্রদের উপরে কিভাবে পুলিশ কি বলে আপনার ছুটছে, ব্যাটন চার্জ করছে, সেখানে সাউন্ড গ্রেনেড ছুটছে, কাঁদানি গ্যাস কিংবা পানি ছুটছে। তো এইগুলো তো আসলে এমনকি এই ছাত্রদের অনেকেই অভ্যুত্থানের একেবারে প্রত্যক্ষ অংশীদার, নেতৃত্বকারী ছিল যারা আহত হয়েছে। কাজেই প্রশ্নটা হচ্ছে যে সরকারের এই দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সরকারের আকার ছোট, ফলে তাদের
ব্যস্ততাও আমরা বুঝি, কিন্তু এই সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই রাজনৈতিক উত্তরণ এবং রাজনৈতিক সমঝোতা রক্ষা করা। সেইটা তো তারা ব্যস্ততার কারণে এটাকে মানে ইগনোর করতে পারবেন না, উপেক্ষা করতে পারবেন না। যে কারণে আমরা যেটা বলেছি যে আমরা জানি ব্যস্ততা আছে, কিন্তু এটা যে প্রয়োজনীয় সময় লাগবে এটা দিতে হবে, কারণ এটাকে যদি আপনি অগ্রাধিকার মনে করেন, আপনি অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবেন, তা আবার ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজনদের সমন্বয়ে তাদের ঐক্যবদ্ধ একটা ঘোষণা, সেইটা তো আপনি একটা ন্যাশনাল ঘটনা, এটার একটা গুরুত্ব আছে, ঐতিহাসিক গুরুত্ব আছে। সেই ঐতিহাসিক গুরুত্বের জন্য প্রয়োজনীয় সময় না ব্যয় করলে আপনি এমনি চাইলেই তো একটা ঐক্যবদ্ধ জিনিস হয়ে যাবে না। সেই জায়গাটার প্রস্তাব করা হয়েছে এবং সেইটা আমরা আশা করি যে বর্তমান সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছেন, তারা এই জিনিসটা উপলব্ধি করেছেন এবং সেই অনুযায়ী তারা উদ্যোগ গ্রহণ করবেন এবং হয়তো আমরা এই কাজে এগিয়ে যেতে পারবো। এটা হলো 1 নম্বর দিক। বাকি আলোচনাটা তো চলবেই। কিন্তু 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের মধ্যে নানা ধরনের বিভক্তি, স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই ঘোষণাপত্র নিয়ে কি এক হওয়ার চান্স আছে? আপনার কাছে কি মনে হয়? অনেকে বলছেন যে এখন যে পরিস্থিতি, তাহলে কিয়ামত পর্যন্ত এক হওয়ার বা ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব না। অনেকেই তো অনেক কথা বলেন, আমাদের তো চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা দুটো কথা কেন আমি বলছি যে আমাদের চেষ্টা করতে হবে। দেখুন, আমাদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মত, চিন্তা, পথের পার্থক্য থাকবে। সেটা পার্থক্য কখনো কখনো এমনকি বিরোধ, এমনকি একটু যাকে বলে যে বেশ একটা পার্থক্য, প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতা, সেখান থেকে বিরোধের রূপ নিতে পারে। এখন এই যে জায়গাটা, সেটা খুব স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা। নির্বাচন যেহেতু সামনে আছে, পার্থক্য হবে না, পরস্পর প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা কোথাও কোথাও বিরোধ, এমনকি ধরুন মানে কিছুটা ধাক্কাধাক্কিও লাগতে পারে। এইটা অস্বাভাবিক কিছু না, এটা ঘটেছে আমাদের দেশেও, পৃথিবীর অন্যান্য দেশেও ঘটে। আমরা যেটা আবার একই সাথে বলছি যে আমরা একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে আছি, যেখানে আমরা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তকে বদলে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত আমরা তৈরি করতে চাচ্ছি। এইটা সকলেই স্বার্থ। এটাকে বলে যে ধরেন বন্দোবস্তটা মানেটা কি, মানে ক্ষমতা ব্যবস্থাটা কিভাবে চলবে, রাষ্ট্র রাজনীতিটা কিভাবে পরিচালিত হবে, এর নিয়মটা আমরা ঠিক করতে চাচ্ছি। তাহলে সেইটা, এই নিয়মটা যদি আমাদের 3 জনের জন্যই কমন হয়, আমাদের 3 জনের মধ্যে যতই মত পার্থক্য থাকুক, প্রতিদ্বন্দ্বিতা থাকুক, আমাদের এই যে বন্দোবস্ত, গণতান্ত্রিক বন্দোবস্তটা কিন্তু আমাদের 3 জনের জন্যই দরকার। ফলে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য রক্ষা করা, আবার সামনের যে নির্বাচন বলেন, অন্যান্য আমাদের মানে প্রতিদ্বন্দ্বিতা বলেন, সেটা তো থাকবেই। এই দুটো জায়গায় কিন্তু একই সাথে চলছে এবং এর মধ্যে আমি মানি যে এটা থিন লাইন আছে, এখানে যে কোনো সময় পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এইটাই আমাদের ঐতিহাসিক মুহূর্তে করতে হবে। আমাদের জাতীয় ঐক্য রক্ষা করতে হবে রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, অন্যদিকে আমাদের গণতান্ত্রিক রাজনীতির কারণে, নির্বাচনের কারণে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতাও থাকবে। এই দুইকে সমন্বয় করেই এই ঐতিহাসিক মুহূর্ত পাড়ি দিতে হবে। এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক কর্তব্য। যারা এই কর্তব্য পালনের দায়িত্বশীলতা পরিচয় দিতে পারবেন না, জনগণের কাছে তাদের জবাবদিহিতা করতে হবে। জি।